পুরানো চলিয়া গেল সে যে বড় সুখ, সাথে সাথে গেল তার পুরানো পাপের ভার। সে জড়তা, দুর্বলতা, অশান্তি, অসুখ। অশান্তি, অসুখ, তার কারণে দুর্বলতা, তার কারণে জড়তা, আর সব কিছুর মূলে শনির সাড়ে সাতি। এমনটাই ধারণা মকর রাশির জাতক কিংবা জাতিকাদের। আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণে। মকর রাশির যারা জাতক কিংবা জাতিকা তাদের সাড়ে সাতির পর্যায়টা শেষ হচ্ছে এই বছর মার্চ মাসে, অর্থাৎ 2025-এর মার্চ মাসে। 2024-এ অনেকে ক্ষতবিক্ষত হয়েছেন। আমি আবারও বলছি, শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক, সামাজিক সব দিক দিয়ে ক্ষতবিক্ষত হয়েছেন। কিন্তু এবার সেই জিনিসটাকে যেটা হারিয়েছেন তাকে রিগেন করার পালা বা রিগেন করার সময়, সেই সময়টা হচ্ছে 2025। এক্ষেত্রে বলবো, এটাকে শুধুমাত্র নিছক একটি বার্ষিক রাশিফল হিসেবে দেখবেন না। আমি চেষ্টা করব আমার কথার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে একটি নতুন পথ নির্দেশিকা, যার দ্বারা হৃত যে সম্মান, হৃত অর্থ, হৃত সম্পর্ক, সেগুলো যেন পুনরায় আপনারা ফেরত পান। আমি চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ করবেন না। 2025 মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে অনেক ভিডিও আপনারা এতদিনে দেখে ফেলেছেন। একটা কথা এখানে বলি, আমরা যখন বার্ষিক রাশিফল তৈরি করি তখন নবগ্রহের মধ্য দিয়ে 4টে বড় গ্রহ যাদের ট্রানজিটের বা গোচরের সময়কালটা বেশি, সেই তাদের ট্রানজিট, তাদের অবস্থান ইত্যাদি দেখে আমরা বিচার করি। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এটাই, এই 2025-এ এই যে বললাম 4টি গ্রহ, অর্থাৎ বৃহস্পতিদেব, শনিদেব, রাহুদেব এবং কেতুদেব, এই 4টি গ্রহেরই গোচর হবে। অত্যন্ত ভাইটাল অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশিয়াল ইয়ার। কেন বলছি না, এখন যারা যে ঘরে বসে আছেন সেই ঘর অনুযায়ী তাদের অ্যাসপেক্ট এবং অ্যাসপেক্ট অনুযায়ী সেই হাউজের রেজাল্ট আপনারা পাচ্ছেন। আবার গোচর যখন হবে তখন আলাদা হাউস, তার রেজাল্ট, তার অবস্থান, ওখানকার রেজাল্ট আপনারা পাবেন। তাহলে একই বছরে দুটো রেজাল্ট আপনারা পাবেন। আলোচনা করব সে বিষয়ে। প্রথমেই বলি, আমি কিন্তু গোচরের মাস হিসেবে ধরব, তারিখ নয়। তার কারণ হচ্ছে কি, বাড়িতে দেখবেন যখন একটা ফ্যান, রানিং ফ্যান যখন আপনি সুইচ অফ করেন তখন ফ্যানটা সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যায় না, কিছুক্ষণ ধরে চলতে থাকে, তারপরে বন্ধ হয়। ঠিক একইভাবে একটি গ্রহ যখন তার গোচর হয়, অর্থাৎ যখন এক ঘর থেকে আরেকটা ঘরে যান, তখন কিন্তু সেই গোচরের ফলটা সাথে সাথে আমরা পাই না। তাই আমি কোনো মাস উল্লেখ করব, কিন্তু তারিখ উল্লেখ করব না, আগে থেকে জানিয়ে দিলাম, যাতে তাতে আপনাদেরও সুবিধা হবে বোঝার এবং সেইভাবে নিজেকে তৈরি করার। তবে আমি এক্ষেত্রে বলবো, আরও একটা কথা বলি, যে ভিডিওটা আপনারা শুনতে চলেছেন বা আমি বলছি, এটা কিন্তু একটা ওভারঅল ভিউ বা একটা জেনারেল প্রেডিকশান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল কথা। কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন, অনেকে ফোন করেন, মেসেজ করেন যে আমার সঙ্গে কিছুটা মিলেছে, আমার সঙ্গে অনেক বেশি মিলেছে। হ্যাঁ, এটা তো ঘটবেই, কারণ এটা সার্বিক। ঠিক একই কেন না, এই যে 7.5 মকর রাশির থার্ড ফেজ 2.5 বছর ধরে চলল, এতে কিন্তু কয়েক কোটির জাতক জাতিকা বিভিন্ন ফল পেয়েছেন। তার কারণ কি? তার কারণ একটাই, সবার জন্মের সময়টা কিন্তু একই নয়।
সবার জন্মস্থানটাও একই নয়। তাই শনিদেব যার জন্মস্থানে যেখানে বসে আছেন তার যে ন্যাটাল চার্ট, সেই ন্যাটাল চার্ট অনুযায়ী এই ট্রানজিটের রেজাল্ট দিয়েছেন। নিশ্চয়ই কথাটা আমি বোঝাতে পেরেছি। তাই আমি বলবো, যদি আপনি আপনার পার্সোনাল প্রেডিকশান চান, তাহলে আপনার বিশ্বস্ত কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনার চার্টটাকে অবশ্যই করে বছরের শুরুতে প্রেডিকশানটা করিয়ে নেবেন। তাতে কি হবে না, একটা গাইডলাইন বা পথ নির্দেশিকা আপনি পেয়ে যাবেন, যার দ্বারা নতুনভাবে আপনি আপনার জীবনটাকে, জীবন তরীটাকে বাইতে পারবেন। অর্থাৎ তরী মানে নৌকো, নৌকোর যেমন হালের প্রয়োজন, ঠিক সেরকম অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাজেশানটা আপনার জীবন তরীতে হালের কাজ করবে বা দাঁড়ের কাজ করবে। তাই দাঁড়হীন নৌকো যেমন তার লক্ষ্যে পৌঁছাতে পারে না, ঠিক একইভাবে প্রেডিকশানলেস লাইফ কিছুটা এলোমেলো ছিন্ন ভিন্ন হবে। নিশ্চয় বোঝাতে পেরেছি। এবারে আমি একেবারে প্রথমে যাব বৃহস্পতিদেব, কারণ বৃহস্পতিদেব আমাদের প্রত্যেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই বৃহস্পতিদেবের বর্তমান অবস্থান হচ্ছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে অবস্থান, মকর রাশি সাপেক্ষে বৃষ রাশি হচ্ছে 5th হাউস। 5th হাউসে বসে থাকবেন কতদিন? মে মাস পর্যন্ত, 2025-এর মে মাস পর্যন্ত। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। মে মাস পর্যন্ত বৃহস্পতিতে থাকবেন বৃষ রাশিতে, তার মানে 5th হাউসে। 5th হাউস বলতে কি? 5th হাউস বলতে আমাদের সেলফ প্রফেশন। 5th হাউস বলতে বিনোদন, ক্রীড়া, সঙ্গীত, অভিনয়, সন্তান এটসেট্রা। তাহলে এই জাতীয় সকল কিছু শুভ, কারণ বৃহস্পতিদেবকে বলা হয় নৈসর্গিক শুভগ্রহ। নৈসর্গিক শুভগ্রহ হওয়ার কারণে তিনি যখন যেখানে বসে থাকেন বা তার যে অ্যাসপেক্ট বা দৃষ্টি, ওটাও অত্যন্ত শুভ হয়, অশুভ ফল নয়। কিন্তু যদি আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতিদেবের অবস্থান খারাপ হয়, তাহলে কিন্তু আমি যে কথা বলবো সেই কথাটা আপনার সঙ্গে মিলবে না। অর্থাৎ একটু আগে বললাম যে এই ক্ষেত্রে, অর্থাৎ সেলফ প্রফেশন, যারা উকিল, যারা অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়া উচিত। এই সেলফ প্রফেশন, বিনোদন, ক্রীড়া, সঙ্গীত, সন্তান, এই সকল বিষয়ে যদি আপনি শুভ ফল না পাচ্ছেন, তাহলে অবশ্যই করে এবার আপনার ন্যাটাল চার্টটা প্রেডিকশান করানোর সময় এসে গেছে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে, বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে। তাতে করে কি হবে, আপনি অন্তত জানতে পারবেন যে আপনার কি করা উচিত। কারণ এখানে ছোট্ট একটা কথা বলবো, যে আমাদের কর্ম, অর্থাৎ আমরা যে কাজ করি, আর আমাদের ভাগ্য, এই দুটোর যখন মিশেলটা বা মিক্সচারটা খুব ভালো হয়, তখনই যে মিশ্রণটা আমরা পাই, দ্রবণটা পাই, ওটা এক্সেলেন্ট হয়, অর্থাৎ রেজাল্টটা এক্সেলেন্ট রেজাল্ট হবে। বাট কানেকশান খুব ভালো আছে ন্যাটাল চার্টে, কিন্তু আমরা কর্মটা ঠিক মতো করলাম না, এতে কিন্তু রেজাল্ট ভালো হবে না, এক্সেলেন্ট রেজাল্ট হবে না। উল্টোটাও তাই, কর্ম প্রচুর করছি কিন্তু স্টার বা প্ল্যানেট আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলেও এক্সেলেন্ট রেজাল্ট হয় না। তাই আমি বলবো যে বৃহস্পতির থেকে এই জিনিসগুলো যদি আপনি না পাচ্ছেন, তাহলে কিন্তু সেটা আপনাকে দেখতে হবে যে বৃহস্পতিদেব আপনার ন্যাটাল চার্টে কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন। এবার বৃহস্পতিদেবের অ্যাসপেক্ট বা দৃষ্টি হিসেবে বলবো, বৃহস্পতিদেবের 3টে দৃষ্টি, 5, 7 এবং 9।
5th, 7th অ্যান্ড 9th। মকর রাশি সাপেক্ষে 1st, 9th অ্যান্ড 11 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যে কথাগুলো বলবো এখনও আপনাদের বলছি। আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার হচ্ছেন একজন ক্লায়েন্টের ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। তাই আমার কথাগুলো একটু মেনে চলুন। এখনও কয়েক মাস সময় হাতে পাচ্ছেন এই হাউসগুলোর থেকে পুরোপুরি সুবিধাটা নেওয়ার। ফার্স্ট হাউস মানে আপনি নিজে, আপনার ব্যক্তিত্ব, আপনার মানসিকতা, আপনি। তাহলে বৃহস্পতিদেব যেখানে জ্ঞানের প্রতীক, সৌভাগ্যের প্রতীক, অর্থের প্রতীক, শিক্ষার প্রতীক, তাহলে আপনি নিজেকে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেছেন তো? প্রশ্নটা নিজেকে নিজে করবেন। কারণ এই সময়ের মধ্যে যদি আপনি নিজেকে তৈরি না করে নেন, তাহলে পরবর্তী যে গোচরগুলো হবে সেই গোচর থেকে কিন্তু আপনি ভালো ফল আশা করতে পারেন না। কারণ প্রত্যেক হাউস একটি হাউস আর একটা হাউসের সাথে কোরিলেটেড। এই দেখুন, আমি বললাম কি, ফার্স্ট হাউস মানে আপনি, আপনার ব্যক্তিত্ব, আপনার কথা বলা, আপনার সব কিছু, সব মিলিয়ে আপনি। তারপরেই হচ্ছে 9th হাউস। 9th হাউস মানে বাবা। তাহলে আপনার ব্যবহার যদি মার্জিত হয়, কথাবার্তা যদি রুচিশীল হয়, আপনি যদি একটু স্পিরিচুয়াল হন, আপনি যদি একটু জ্ঞানী হন, তাহলে অটোমেটিক্যালি বাবার সঙ্গে আপনার সম্পর্কটা সুস্থ স্বাভাবিক হবে। তখন 9th হাউস অ্যাক্টিভেটেড হয়ে, যে 9th হাউস মিনস লাক বা ভাগ্য, ভাগ্য আপনাকে সহায়তা করবে। ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। 9th হাউসকে অ্যাক্টিভেট যদি করান, তাহলে ভাগ্য আপনাকে সহায়তা করবে। আর ভাগ্য যখন সহায়তা করে, তখন কর্মের দিকটা যদি একটুও খামতি থাকে, ভাগ্য আপনাকে টেনে নিয়ে যাবে। কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার থেকে বলছি, ভাগ্য যদি আপনাকে সহায়তা না করে, আপনি যত কর্মই করুন না কেন কোনো রকমে চলবে, বাট ওই যে বললাম এক্সেলেন্ট রেজাল্টটা আসবে না। আবার এই 9th মানে হচ্ছে ধর্ম। তাহলে এখানে আপনার ভালো গুরু পাওয়ার আপনার সুযোগ রয়েছে। অর্থাৎ বৃহস্পতিকে আমরা ধর্মের প্ল্যানেটও বলি। গুরু, শিক্ষক, পিতা, এদেরকে সম্মান করুন। 9th হাউস অ্যাক্টিভেটেড হবে। আর 9th হাউস অ্যাক্টিভেটেড হলে ভাগ্য আপনাকে সহায়তা করবে। আবার ঠিক তার পরের হাউস কি বলছে? 11th হাউস। কি অদ্ভুত সংমিশ্রণ! দেখুন, আমি বললাম না একটার সাথে একটা কোরিলেটেড। 11th হাউস মানে আমাদের সকল ইচ্ছাপূর্তির হাউস। অর্থাৎ আমরা যা যা জীবনে চাই, সব অ্যাচিভমেন্টটাকে দেয়, তাকে ফুলফিল করে 11th হাউস। সে অর্থ বলুন, সম্পদ বলুন, মান, সম্মান, সন্তান, যাবতীয় কিছু 11th হাউস। তাহলে 1, 9 and 11 আর গোল্ডেন কানেকশান। জানি না আপনার জীবনে ঘটে গেছে কিনা। যদি ঘটে থাকে আপনি ভাগ্যবান। আর যদি নাও ঘটে থাকে, তাহলে এই যে মাস, মে মাস পর্যন্ত আপনার হাতে সময় রয়েছে এই হাউসগুলোর থেকে পুরোপুরি সুবিধাটা নিয়ে নেয়ার। বুঝতে পেরেছি নিশ্চয়ই? 11th হাউসকে অ্যাক্টিভেটেড করবেন কি করে? এভাবে করবেন, বড় দাদা বা বড় দাদার স্থানীয় যারা, তাদেরকে সম্মান করুন। বৃহস্পতি তো খুব ট্র্যাডিশনাল। একটু মান সম্মান সবই আপনি পাবেন, ঘুরিয়ে আপনি পাবেন। আপনি যদি কাউকে সম্মান করেন, তাহলে অপরে আপনাকে সম্মান করবে। তাহলে মে মাসের পরে বৃহস্পতিদেবের গোচর হচ্ছে, ট্রানজিট হচ্ছে। যাবেন কোথায়? 6th হাউস। ওখানে ভালো কানেকশান রয়েছে। আমি কিন্তু এখন যদি প্রত্যেকটা রাশির বর্তমান অবস্থার গোচর নিয়ে আলোচনা করি, ভিডিওটা অনেক বেশি লেংদি হবে। প্রথম কথা, লেংদি করতে অসুবিধে নেই,
কিন্তু তাতে করে কি হবে, সব গুলিয়ে যাবে। তাই আমি যেটা বলতে চাইছি যে 6th হাউসে যখন যাবে কাজের জায়গাটা ঠিক হবে, যারা কর্মপ্রার্থী বা যারা চাকরি করছেন উভয়ের ক্ষেত্রেই ভালো, কারণ ওখানে আরও খুব ভালো ভালো কানেকশান আসবে। তাই যখন গোচর হবে সেই গোচরের সময়ে আমি আবার মকর রাশির জন্য ভিডিও আনব। তাই যারা নতুন এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন। যদি এতক্ষণের আলোচনা আপনার কাছে মনোগ্রাহী হয়ে থাকে, যদি মনে করেন যে আপনার জীবনে চলার পথে আমার এতগুলো কথার মধ্যে যদি একটি কথাও আপনার কাছে ফলদায়ী বা ফলপ্রসূ মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু করবেন না। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, যখন আবার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসবে তখন কিন্তু আপনার কাছে প্রথম নোটিফিকেশানটা পৌঁছবে, তখন আপনি আমার কথা শুনতে পারবেন বা ভিডিওটি দেখতে পারবেন। এরপরে এবার আসছে শনিদেবের কথা। ভেরি ইম্পর্ট্যান্ট। কেন গুরুত্বপূর্ণ? কেন? প্রথমত, শনিদেব হচ্ছেন কর্মদাতা এবং কর্মফলদাতা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু। শনিদেবকে বলা হয় কর্মদাতা, অর্থাৎ যারা কর্মপ্রার্থী, আবার কর্মফলদাতা, অর্থাৎ আমরা যে কাজ করি তার একটা রেজাল্ট হয়তো। কীভাবে? নিউটনের তৃতীয় গতিসূত্র, এভরি অ্যাকশান হ্যাজ ইট সেম অ্যান্ড অপোজিট রিয়াকশান। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এটা যদি বিজ্ঞানসম্মত সত্যি হয়, তাহলে আমরা জীবনে যে সকল কর্ম করি, যে সকল কাজ আমরা করি, প্রত্যেকটারই একটা করে ফল আছে। তো বিধির বিধান অনুযায়ী সেই ফলটাকে রূপায়িত করবে কে আমাদের জীবনে? নবগ্রহের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে শনিদেবকে। এবং সৌভাগ্যক্রমে মকর রাশির অধিপতি, মানে রাশির লর্ড হচ্ছেন স্যাটার্ন, শনিদেব। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকা শনিদেবের সাথে একদম সুনিবিড়ভাবে সম্পৃক্ত। তাই শনিদেবের প্রত্যেকটা মুভমেন্ট, শনিদেবের প্রত্যেকটা গোচর মকর রাশির যারা জাতক কিংবা জাতিকা তাদের জীবনে একটা গভীর প্রভাব ফেলবে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না। আশা করি আপনারা সহমত পোষণ করবেন। তাই আমরা যখন প্রেডিকশান করি মকর রাশি, তখন আগে দেখি শনিদেব কোথায় বসে আছেন। অন্তত আমি তো তাই করি, কারণ অনেক কিছু নির্ভর করছে তার উপরে। এক হচ্ছে কর্মদাতা, দুই হচ্ছে কর্মফলদাতা। প্রত্যেকটা মাইক্রো সেকেন্ডের আমাদের কায়িক, বাচিক, মানসিক, অর্থাৎ শরীর দিয়ে, মুখ দিয়ে বা মন দিয়ে, অর্থাৎ আমরা যে কাজ করি বা যে কথা বলি বা যা চিন্তা করি, তার অভিঘাতটাই কোথায়, এটাও কিন্তু শনিদেব লক্ষ্য রাখেন। যার জন্য আমি বলি শনিদেবকে ভয় কখনোই পাবেন না। যদি আপনি জীবনে একটু অনেস্ট হন, যদি আপনি একটু দয়া মায়া যুক্ত হন, যদি আপনি অলস না হয়ে সক্রিয় হন, তাহলে কিন্তু শনিদেবকে আপনার ভয় পাওয়ার কোনো কথা নয়। তার কৃপাদৃষ্টি আপনার উপর পড়বে। যদিও শনির 7.5 চলছে, তবুও কিন্তু শনিদেব আলো করে বসে আছেন আপনাদের 2nd হাউসে। ভেরি ইম্পর্ট্যান্ট। খুব খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আরও কিছুদিন সময় পাবেন 2nd হাউস থেকে সমস্ত ফায়দাটা তুলে নেওয়ার। 2nd হাউস বলতে আমরা কি বুঝি? অর্থ ফার্স্ট, কথা বলা, পরিবার ইত্যাদি। তাহলে অর্থ মানে সঞ্চিত অর্থ, ব্যাংক ব্যালেন্স যাকে আমরা বলি, তাহলে বেড়ে যাওয়া উচিত বা বাড়া উচিত। কথা বলার মধ্যে শালীনতা আসবে, ডিসিপ্লিন আসবে, পরিবারের মধ্যে সুসম্পর্ক থাকবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই এর বিপরীত ঘটনা ঘটছে।
দুটো কারণে হতে পারে, এটা সম্পূর্ণ আমার মতামত। এক, আপনার ন্যাটাল চার্টে শনিদেবের অবস্থান খুব একটা ভালো নয়। নাম্বার 2, এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শনিদেবের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর বাইরে ট্র্যাকে আপনি হাঁটছেন, মানে আপনি অপোজিট ট্র্যাকে হাঁটছেন। আর শনিদেব এমন একটি গ্রহ, যতক্ষণ না আপনার চরিত্রের মধ্য থেকে সমস্ত আবিলতা, সমস্ত কলুষতাকে ধুয়ে মুছে নিঃশেষ করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি আপনাকে ছাড়বেন না। অত্যন্ত দৃঢ়তার সাথে কথাটা বলছি, কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি। কারণ এই শনিদেব পারেন আপনাকে এই পদ থেকে তুলে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিতে, কিন্তু তার আগে আপনাকে যাচাই করে নেবেন যে আপনি ওই সিংহাসনে বসার উপযুক্ত ব্যক্তি কি না। অর্থাৎ আপনি কাজের প্রতি লয়াল কিনা, অনেস্ট কিনা, যে কর্মই আপনি করুন না কেন। আমি আমার ভিডিওতে বারবার করে বলি, পৃথিবীর যে সকল কর্মের শ্রেণীবিভাগ আছে, প্রত্যেকটা কর্মই আমাদের জীবনের সঙ্গে সাযুজ্য রেখে কর্ম তৈরি হয়েছে। তাই যে কর্মই করুক না কেন, প্রত্যেকটা কর্ম সমান গুরুত্বপূর্ণ। কারণ একটার সাথে আরেকটি ওতপ্রোতভাবে, সুনিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে আছে বা যুক্ত হয়ে আছে, এ কথা আমি বলছি। নিশ্চয়ই আপনারাও সহমত পোষণ করবেন। তাহলে যে কর্ম যখনই যে করুক না কেন, যে ভাইটি রাস্তা পরিষ্কার করে, যে মা রান্না করেন, এটাও কিন্তু একজন গেজেটেড অফিসার তিনি যে কর্মটা করছেন তার থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। তাহলে কর্ম ছোট নয়। এবং এই কর্ম যখন আপনি অনেস্টলি 100% আপনার জ্ঞান অনুযায়ী করবেন, তখনই কিন্তু শনিদেব আপনার উপরে তার কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। তাহলে যদি আপনার কথা বলা রুচিশীল হয়, যদি আপনি ব্যবসা করেন, ধরলাম আমি, তাহলে আপনার কাস্টমার আপনার প্রতি প্লিজড হবে। যদি আপনি কোনো এজেন্সি করেন, আপনার ক্লায়েন্ট আপনার প্রতি প্লিজড হবে, আপনার পরিবারের লোকজন আপনার প্রতি প্লিজড হবে। আর যখনই সমস্ত কিছু আনন্দে ভরে উঠবে, দেখবেন অটোমেটিক্যালি আপনার অর্থ সঞ্চিত হচ্ছে। আপনার অর্থ সঞ্চিত হচ্ছে, অর্থাৎ সেকেন্ড হাউস অ্যাক্টিভেটেড হয়ে গেল। এই অ্যাক্টিভেট করানোটাই আমার মূল উদ্দেশ্য। কারণ আমি আন্তরিকভাবে চাই প্রত্যেক মানুষ, খুব লাক্সুরিয়াস লাইফ লাগবে না, কিন্তু একটু যেন মাথায় ছাদ থাকে, মুখে ভাত থাকে। কেন এত কষ্ট পাবেন? এত কষ্ট তো পাওয়ার কথা নয়। আমাদের প্রত্যেকটা গ্রহ খুব দয়ালু। শুধুমাত্র সঠিক রাস্তায় হেঁটে তার কাছ থেকে পৌঁছতে হবে, তার কৃপাদৃষ্টিটা আমার দিকে অ্যাট্রাক্ট করতে হবে। ঠিক যেভাবে এক মায়ের 5 সন্তান, তো দেখা যায় তৃতীয় সন্তানটিকে তিনি সব থেকে বেশি ভালোবাসেন। আসলে মায়ের কাছে কিন্তু 5টি সন্তানই সমান। তৃতীয় সন্তানের কথা শোনেন কেন না, সে সব থেকে বেশি বায়না ধরে, আর যতক্ষণ না পায় মায়ের আঁচল ছাড়ে না, কাঁদতে থাকে। তাহলে আমাদের মেন্টালিটি হওয়া উচিত যে যতক্ষণ আমি সাফল্যের রাস্তায় না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাং দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। অর্থাৎ তুমিই আমার সব। এই ভাবনা যখন একবার আপনার হৃদয় মন্দিরে এসে যাবে, দেখবেন সব কিছু মিরাকেল হয়ে গেছে, সমস্ত দুঃখ আপনার কাছ থেকে চলে গেছে। তাই বলি যে হৃদয় বাগানটাকে পরিষ্কার রাখুন, তবেই ওখানে সুখের গোলাপ গাছটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে কুঁড়ি ফলবে, ফুল ফুটবে, তখন আপনি সুখে থাকবেন,
শান্তিতে থাকবেন। আর একটা কথা বলি, প্রত্যাশার পারতটাকে চড়াতে যাবেন না। প্রত্যাশার পারতটাকে যত পারেন নিচের দিকে রাখুন, দেখবেন সুখে আছেন। কোনো র্যাট রেসিংয়ের প্রয়োজন নেই। কার কটা গাড়ি, কার কটা বাড়ি কিচ্ছু জানার দরকার নেই। একটা বাড়ি হলেই চলবে। কারোর ক্ষেত্রে 2 হুইলার, কারোর ক্ষেত্রে 4 হুইলার, একটা হলেও চলবে। আর যত শোম্যানশিপ করতে যাবেন, বর্তমান যে অর্থনীতি চলছে, ঋণের দায়ে জর্জরিত হবে। কারণ আমার কাছে বেশিরভাগ ক্লায়েন্ট আসেন এই ঋণ ঋণ ঋণ, ওই 4 ভাগ দর্শনে। 4 ভাগ দর্শনে বলছে না, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, যে যতদিন বাঁচবে ততদিন সুখে বাঁচো। কীভাবে না, ঋণ করে ঘি খাও। কিন্তু এটা তো বাস্তব নয়। বাস্তব হচ্ছে আমাকে থামতে হবে কোথায়, ওটা জানতে হবে। আমার প্রত্যাশার পারতটাকে কতটা চড়াবো ওটা জানতে হবে, কোথায় নামিয়ে নেবো এটা জানতে হবে। এইটা যদি আপনি একবার জানতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে দুঃখ বলে কিছু আসবে না। এবং জানবেন কি করে, যখন আপনার থার্ড আই বা আজ্ঞাচক্র অ্যাক্টিভেটেড হবে, 6th সেন্স যাকে বলছে, যে আপনাকে বলে দেবে না তুমি ওখানে যেও না। কিভাবে ওটা? ওটা স্পিরিচুয়ালিটির মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে। তবে সেই আধ্যাত্মিকতা, আমি আবারও বলছি, যে ঘরের সমস্ত দায় দায়িত্বকে বিসর্জন দিয়ে ঠাকুরের সামনে বসে হরির নাম করা নয়। মনে মনে হরির নাম করুন। রামকৃষ্ণদেব বলেছেন, হাতে করো কাম, মুখে বলো নাম। হাতে কাজ করুন, মনে মনে নাম করুন। ওটাই হচ্ছে ট্রু স্পিরিচুয়ালিটি। এই স্পিরিচুয়ালিটির প্রয়োজন। বলছেন আমি বনের সন্ন্যাসী চাই না, আমি মনের সন্ন্যাসী চাই। অর্থাৎ সংসার পাঁকের মধ্যে থেকেও, সংসারের পাঁকের মধ্যে থেকেও আমি পাঁকাল মাছ হয়ে থাকতে চাই। আমার গায়ে কিন্তু সংসারের পাঁকটা লাগবে না। অর্থাৎ যে ষড়রিপু আছে, সেই ষড়রিপু আমাকে গ্রাস করতে পারবে না। তার জন্য ধীরে ধীরে নিজেকে উত্তরণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের যে সমাজ ব্যবস্থা, সেখান থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি। যার ফলস্বরূপ আমাদের যে নেক্সট জেনারেশান, ওরা অন্ধকারের দিকে ক্রমশ তলিয়ে যাচ্ছে। বিষয়টা একটু গভীরভাবে ভাববেন। কোন পৃথিবী রেখে দিয়ে যাচ্ছি আমরা পরের জেনারেশনের জন্য, ভাবার সময় কিন্তু এসে গেছে। ভাবুন একটু। যাই হোক, যারা মনে করছেন ভিডিও লেংদি, এই পার্টটা স্কিপ করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু শুনে রাখলে ভালো করবেন। তো সেকেন্ড হাউসে বসে আছেন শনিদেব। এবারে অনেকের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে কঠোর পরিশ্রম করছেন, সব কিছু মেনটেন করছেন, কিন্তু কিছুতেই অর্থটাকে জমাতে পারছেন না, বা অর্থ থাকছে না, অর্থ আসছে বেরিয়ে যাচ্ছে। আমি আপনাদের একটা সাজেশান দিতে পারি। নেবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। স্থির লক্ষ্মী, যে লক্ষ্মীকে চঞ্চলা বলা হয়, কিন্তু বিষ্ণু হৃদয়ে যে লক্ষ্মী বসে আছেন তিনি হচ্ছেন স্থির লক্ষ্মী। সেই লক্ষ্মী প্রাপ্তি যদি আপনার ঘটে, তাহলে এই সমস্যা থেকে কিছুটা আপনি মুক্ত হতে পারেন। এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। কিন্তু আমি অত্যন্ত সাধারণ মানুষ, আপনাদের জ্ঞান দেওয়ার কোনো প্রবৃত্তি আমার নেই। আমি শুধু আপনাদেরকে একটু করে মনে করিয়ে দিয়ে যাচ্ছি। তো এরকম একটি কুবের কার্ড, যেখানে কুবেরের ছবি আছে এবং যন্ত্র দেওয়া আছে, যেখানে শক্তিশালী কিছু সংখ্যা আছে। এই কুবের কার্ডটি সংগ্রহ করলে অনেকাংশে উপকৃত হতে পারেন। অনেকে হয়েছেন, সেই রিভিউ আছে। তাই যদি চান নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবারে যেটা বলতে চাইছি, তাহলে এই শনিদেবের 3টি দৃষ্টি, 3, 7 and 10, 3, 7 and 10 মকর রাশি সাপেক্ষে 4, 8 and 11। 4 মানে ভূমি, ভবন, বাহন, মা, অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত, গাড়ি সংক্রান্ত সমস্ত সফলতা। কারণ 11 আছে সঙ্গে, বলেছি 11 মানে হচ্ছে ইচ্ছাপূর্তি, অ্যাচিভমেন্ট।
এসব কিছু আপনার ভালো হওয়া উচিত। এইটা দুটো রেজাল্ট হতে পারে, খুব পরিষ্কারভাবে বলছি, সাবধান হবেন, কারণ এখনও 1 মাস সময় আছে। যদি আপনার শনিদেব ভালো হয়ে থাকেন, যদি আগের পয়েন্টগুলো ঠিক হয়, যে ভূমি, ভবন, বাহন এগুলো সম্পর্কে আপনার ভালো, তাহলে আপনার সাডেন প্রফিট হবে, না হলে সাডেন লস হতে পারে, অপারেশন হতে পারে। এই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। বিশেষ করে স্যাটার্ন যাদের ম্যালেফিক অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে বলি, এই জায়গায় একটু সাবধানে থাকবেন। আর 11 মানে বলেছি সকল ইচ্ছাপূর্তির একটা হাউস। সেক্ষেত্রে আরেকটা কথা বলি, মার্চ মাসেই শনিদেবের ট্রানজিট হচ্ছে। এই ট্রানজিট মানেই আপনার 7.5 শেষ। কিন্তু গুরুত্বপূর্ণ এই 1 মাস কেন, আমার কথাটাকে আমি বোঝাতে পারছি কিনা জানি না। এই যে আপনার অর্থের জায়গায় শনিদেব বসে রয়েছেন, এই রেজাল্টও আপনি মাত্র আর 1 মাস পাবেন। তাহলে যতটা বেশি সম্ভব এই হাউস থেকে রেজাল্টটাকে তুলে নিন, কারণ এই যোগ তো আর আসবে না। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি কথাটা। তাই আপনারা করবেন কি, এই শনিদেবকে একটু সন্তুষ্ট করবেন। কারণ মার্চ মাসে পরের দিন চলে যাবেন 3rd হাউসে। ওখানে গেলে যখন যাবেন, আমি ভিডিও আনবো, তখন আপনারা দেখবেন বা শুনবেন যে ওখানে গেলে কি কি করতে হবে। এরপরে আসবো রাহুদেবের কথায়। রাহুদেবের কথায় যাওয়ার আগে দুটো ছোট ঘটনা বলবো। একটা খুব ইম্পর্ট্যান্ট, এই যে বছরটা 2025, 2 + 0 + 2 + 5 = 9, নিউমারোলজি অনুযায়ী 9 মানে হচ্ছে মার্স, মানে মঙ্গল। বছরটা হচ্ছে মঙ্গলের বছর। আমরা প্রত্যেকে বৃহস্পতি, শনি, রাহু, কেতু এদের নিয়ে চিন্তিত হই, কিন্তু মঙ্গল মানে খুব শক্তিশালী একটা এফেক্ট আমাদের জীবনে। মঙ্গল মানে হচ্ছে আমাদের এনার্জি। আপনার মধ্যে যদি এনার্জি না থাকে, আপনি কর্ম করবেন কি করে? আর কর্ম না করলে তার ভালো ফল আপনি আশা করতে পারেন না। আবার এই মঙ্গল মানে ভূমি, যাকে ভূমি সুতো বলা হয়। আবার এই মঙ্গলের অবস্থান অনুযায়ী যে দোষটা এসে গেছে বা যোগ, আমি যোগ বলি, আমি দোষ বলি না, ওই যোগটা হচ্ছে মাঙ্গলিক যোগ। তার মানে বুঝতে পারছেন মঙ্গল কত এফেক্টিভ। তাই এই বছরটা যারা মঙ্গলকে একটু তুষ্ট করতে পারবে, তাদের জন্য এই বছরটা সোনায় ভরা বছর হবে। তাই মঙ্গল যদি আপনার ভালো অবস্থায় থাকে, সেটা আরও ভালো হবে। আর যদি ম্যালেফিক অবস্থায় থাকে, একটু উন্নত হতে পারে। মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা বগলামুখী, মা পীতাম্বরা, যিনি সর্বশত্রু নাশিনী, যিনি ভীষণ বরপ্রদা, যিনি সব কিছু প্রাপ্তির দেবী। সেই বগলামুখী দেবীকে সারা বছর স্মরণ করুন, মঙ্গল তুষ্ট হবেন। তাই আপনাদের অনেকের অনুরোধে একটি বগলামুখী যন্ত্রমের কার্ড বানিয়েছি, যেখানে মায়ের ছবি দেওয়া রয়েছে, বগলামুখী যন্ত্র দেওয়া রয়েছে এবং একটি শক্তিশালী মন্ত্র দেওয়া রয়েছে। এই কার্ডটি আপনি যদি সংগ্রহ করেন, তাহলে আপনি উপকৃত হতে পারেন, এইটুকু বলতে পারি। নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা আপনি নিতে পারেন। আর একটা যেটা ঘটনা, অনেক দিনে আপনাদের ইচ্ছে ছিল, আমার কাছে আবদার ছিল, রিকোয়েস্ট ছিল, যে একটা ইনস্টাগ্রাম, অ্যাস্ট্রোমিথের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার। তো ডেসক্রিপশানে ওর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে ওটাকে ফলো করে রাখবেন। ওখানে ছোট ছোট প্রচণ্ড টিপস দেওয়া থাকবে বা টিপস দেওয়া আছে, তাই অবশ্যই ফলো করবেন। তাহলে রাহুদেবের ক্যারেক্টারিস্টিক্স কি? একদম রাতারাতি আপনাকে রাস্তা থেকে তুলে রাজপ্রাসাদে বসিয়ে দেবে। আবার কোনো কিছু ভাবার আগেই ওই রাজপ্রাসাদ থেকে তুলে রাস্তায় বসিয়ে দেবেন। কেন না, আমাদের রাশিচক্রে যে গ্রহের অবস্থান, তার মধ্যে দুটি গ্রহ রাহু এবং কেতু, এদেরকে আনপ্রেডিক্টেবল প্ল্যানেট বলা হয়। এর সম্পর্কে, দুজনের সম্পর্কে প্রেডিকশান করা খুব কষ্ট। তাই আমি বলবো যে রাহু
বর্তমান আছেন মে মাস পর্যন্ত আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউস মানে কি? সাহসিকতা, যোগাযোগ, ছোটোখাটো ভ্রমণ, ভেরি ইম্পর্ট্যান্ট, ছোটোখাটো ভ্রমণ হতেই থাকবে। আবার ছোট ভাই বোন, এক্ষেত্রে যেখানে আপনাকে সাবধান হতে হবে, সাহসিকতার জায়গাটায় আপনাকে একটু বেড়ি পরাতে হবে, একটু বলগা লাগাতে হবে। কারণ কখনো সাহসিকতাটা যেন দুঃসাহসিকতায় পরিণত না হয়, এটা বারবার বলছি। এবং অতৃপ্ত হবেন না। অতৃপ্ততা যখনই আসবেন বুঝবেন যে রাহু ম্যালেফিক, খারাপ কাজ করছে আপনার জন্য, সাবধান হবেন। মে মাসের পরে এই রাহুর গোচর ঘটবে, তিনি চলে যাবেন আপনার সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে গেলে কী রেজাল্ট হবে ওই গোচরের সময় আমি অবশ্যই করে বলবো। এরপরে আসবো কেতুদেব। কেতুদেব বসে আছেন মে মাস পর্যন্ত 9th হাউস, ভেরি ইম্পর্ট্যান্ট। লাক, ধর্ম, অর্থাৎ মে মাস পর্যন্ত কিন্তু আপনি একটু ধর্মের দিকে যাবেন। আর যদি না যাচ্ছেন তো আজ থেকে শুরু করুন, ভিডিওটা শোনার পর থেকে শুরু করুন। তাতে করে পরবর্তী যে গোচরগুলো হবে না, সেই গোচরগুলো সম্পর্কে আপনি ভালো ফল লাভ করতে পারবেন। কিন্তু যদি আপনি এই গোচরের রেজাল্টগুলোকে সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু পরের গোচরের রেজাল্ট ভালোভাবে করতে পারবেন না। মে মাসের পরে কেতুদেব চলে যাবেন 8th হাউস, ভেরি ইম্পর্ট্যান্ট ট্রানজিট। কেতুর 8th হাউস ভেরি ইম্পর্ট্যান্ট ট্রানজিট। চোখ রাখবেন চ্যানেলে, যখন ভিডিওতে আসবে দেখে নেবেন কিন্তু, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রানজিট। তাহলে মোটামুটি সব মিলিয়ে যেটা হলো সেটা হচ্ছে মকর রাশি দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি, সুখের রাস্তা খুলছে, চাকুরি প্রাপ্তি হবে। এবং যে সকল কথা বললাম ওই কথাগুলোকে যদি একটু মেনটেন করেন তাহলে অত্যন্ত ভালো। আর যেটা বলতে চাইছি, আজ থেকে প্র্যাকটিস করুন প্রত্যেক দিন সকালে উঠে দুর্গা নাম 108 বার জপ করা। স্নান করুন চাই না করুন ওটা বড় কথা নয়, বাসি বিছানায় বসেই করুন। কেন বললাম এ কথা, ওটা যখন পরের ভিডিওতে আসবে যখন, তখন বুঝতে পারবেন যে দুর্গা নাম কেন জপ করতে বললাম। আর কি করবেন, যারা ওয়ার্কিং ক্লাস অর্থাৎ যারা রাস্তাঘাটে পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করেন, তাদের প্রতি একটু দয়াশীল হন, একটু চা সিঙ্গাড়া খাইয়ে দেন, তাতে করে শনিদেব খুব তুষ্ট হবেন। আর বৃহস্পতিদেব তো সবসময় তুষ্টই আছেন, তবু বলবো বৃহস্পতিবার দিন সকালে খালি পেটে 1 টুকরো কাঁচা হলুদ খান, তাতে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও বিভিন্ন শর্টস দেওয়া আছে, ইনস্টাগ্রামে অনেক ছোট কথা বলা আছে ছোটোভাবে, অর্থাৎ শর্টলি, যাতে করে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। কারণ এতগুলো কথা শোনার পরে আমি এখন যদি আবার টিপস দিতে বসি, কোনোটাই আপনাদের মাথায় নেবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগলো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, যদি আপনার ভিডিওটা আপনার জীবনে ফলদায়ী বলে মনে হয়ে থাকে। আর সর্বশেষ যেটা বলবো, এতদিনের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে নতুন ভোরের সূর্যোদয় হতে চলেছে 2025। মা পীতাম্বরার কাছে কামনা করি আপনাদের জীবন সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে ভরে উঠুক এবং আপনারা সকলে সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন, খুব ভালো থাকবেন। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে।